গুড ইভিনিং এন্ড আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? গুড লেবার বাংলাদেশে অনেক ভালো ভালো প্রজেক্ট করছে। আমি সাকসেসের কথা না বলে যদি আপনাদেরকে একটু জিজ্ঞাসা করি যে আপনাদের ফেইলিওর রেট কেমন, আপনারা যদি 10টা প্রজেক্ট করেন কয়টা প্রজেক্ট ফেল করেন? শূন্য। 10টা প্রজেক্টের একটাও ফেল করে না। ওকে, আমি জানি আপনারা খুব ভালো প্রজেক্ট করছেন। তাহলে দুনিয়াতে যত প্রজেক্ট হচ্ছে এটা শুধু এনজিও না, কমার্শিয়াল সেক্টরে, এনজিওতে, সরকারি বেসরকারি সমস্ত জায়গা মিলে যত প্রজেক্ট হোক এবং যে প্রজেক্টগুলো যেভাবে প্ল্যান করা হয় তাদের 75% প্রজেক্টই কোনো না কোনোভাবে ফেল করে। 75% প্রজেক্টই কোনো না কোনোভাবে ফেল করে। সেই হিসাবে দেখলে ডেফিনেটলি গুড নেবার বাংলাদেশ অনেক ভালো প্রজেক্ট ম্যানেজ করছে এবং প্রজেক্টের বেনিফিট অথবা বেনিফিশিয়ারি যারা হওয়ার কথা আউটকাম ঠিক মতো যে অডিয়েন্সে পাওয়ার কথা সেটা পাচ্ছে। তবুও আমাদের প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে কিছু ইমপ্রুভমেন্ট এরিয়া থাকতেই পারে, যেটা গ্লোবাল প্র্যাকটিস অনুসারে, সেটা নিয়ে আমরা একটু দেখব। তার আগে আমি আজকে আপনাদের যে ফান্ডরেজিং কনফারেন্স সে জয়েন করতে পেরে সত্যি খুবই আনন্দিত। তার কারণ কি? কারণ সব অর্গানাইজেশন আপনার দুনিয়াতে টিকে না। আপনি যদি ওয়াল স্ট্রিটে যান, কমার্শিয়াল সেক্টরে ওয়াল স্ট্রিটে যান, যারা ফরচুন 500 কোম্পানি আছে, যারা একদম দুনিয়ার সবচেয়ে বড় 500 কোম্পানি, তাদের 80% কোম্পানির বয়স থাকে 30 বছরের কম। তাহলে দুনিয়াতে যে এত কোম্পানি, এত প্রতিষ্ঠান চলছে, তারা কোথায় গেল? 30 বছরের কম যাদের বয়স কোম্পানি, তারা শুধুমাত্র টিকে থাকছে। তার মানে কি? আপনার অ্যাডাপ্টেবিলিটি অনেক বেশি ইম্পর্টেন্ট। যে সমস্ত অর্গানাইজেশন নিজেরা অ্যাডপ্ট করতে পারে না, দুনিয়ার সমস্ত ইভলিউশনের সাথে, চেঞ্জের সাথে নিজেদেরকে অ্যাডপ্ট করতে পারে না, তারা কিন্তু সার্ভাইভ করতে পারে না। এটা অনেক বছর আগে চার্লস ডারউইন বলে গিয়েছেন, ইট ইজ নট দ্য স্ট্রংগেস্ট স্পিসিস দ্যাট সার্ভাইভ, নট দ্য মোস্ট ইন্টেলিজেন্ট দ্যাট সার্ভাইভ, ইট ইজ দ্য ওয়ান দ্যাট ইজ মোস্ট অ্যাডাপ্টিভ টু চেঞ্জ। সো যারা অ্যাডাপ্টিভ থাকবে তারা একমাত্র টিকে থাকবে। তা আপনাদের, আমি খুবই আনন্দিত এই কারণে যে আপনারা আপনাদের অর্গানাইজেশন যেভাবে চলতো, ফান্ড রেজিং যেভাবে হতো, এখন আপনারা এই মডেলটাকে চেঞ্জ করছেন। কারণ দিস ইজ অ্যান অ্যাডাপ্টেবিলিটি। অর্গানাইজেশন হিসেবে গুড নেইবার্স এই জিনিসটাকে অ্যাচিভ করতে চাচ্ছে, নতুন পাথ দিতে চাচ্ছে। এবং এই যে পাথ দেওয়ার চেষ্টা, এটাই গুড নেইবার্সকে শতবর্ষ বাঁচিয়ে রাখবে ইনশাআল্লাহ। আমি আপনাদের জন্য, আপনারা এই জার্নির অংশ হিসেবে একদম শুরুতেই কাজ করার সুযোগ পাচ্ছেন। আমি আপনাদেরকে কংগ্রাচুলেট করি। লেট আস পুট আওয়ার হ্যান্ডস টুগেদার ফর ইচ অফ আস। এনজিও এর অনেক রকমের পারফরমেন্স ইভালুয়েট করা যেতে পারে। এর ভিতরে এখানে মাত্র আমরা কয়েকটা দেখছি। আপনি যদি দেখেন, ডেফিনেটলি ফান্ড রেজিং এফিসিয়েন্সি, ফান্ড রেজ অনেকভাবে হতে পারে। আপনি কত অল্প রিসোর্স দিয়ে অথবা আপনার অপটিমাল রিসোর্স দিয়ে কিভাবে আপনি ফান্ড রেজ করতে পারছেন। দেন ফান্ড, আপনি যে ফান্ড পান সেটাকে কত ট্রান্সপারেন্টলি ইউজ করতে পারেন। আপনারা, আমি জানি গুড নেইবার্স অলরেডি অনেকবার ট্রান্সপারেন্সিতে ভালো রেকর্ড রেখেছে, এবং আপনার প্রোগ্রামের ফাইন্যান্সিয়াল এফিসিয়েন্সি কেমন, নন ফাইন্যান্সিয়াল এফিসিয়েন্সি কেমন, কীভাবে রিসোর্স ইউজ করছেন, আপনাদের ওভারঅল আউটকাম সোসাইটিতে কেমন, লং টার্ম ইম্প্যাক্ট আপনারা কতখানি তৈরি করছেন, পার্টনারশিপ অথবা স্টেক হোল্ডার যারা আপনারা আছে তাদের সাথে কত স্ট্রং বন্ডেজ তৈরি করতে পারছেন, সেগুলোও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখন প্রত্যেকটা প্রজেক্টের মাধ্যমেই কিন্তু আসলে আপনার প্রত্যেকটা জিনিসকে ইমপ্রুভ করতে পারবেন। তা আমরা যখন প্রজেক্ট করতে যাই তখন এক ধরনের আমরা কমন প্রবলেম ফেস করে থাকি। তা আমি আজকে আপনাদের সাথে, হয়তো আপনারা এগুলো জানেনই, আমার চাইতে অনেক ভালো জায়গায় ভালো জানেন যে আপনার প্রজেক্ট যদি ম্যানেজ করছেন রেগুলার অন দ্য গ্রাউন্ড, তবুও একটু কমন যে সমস্ত প্রবলেম সাধারণত আমাদের প্রজেক্টে হয়, সেগুলো আমরা কীভাবে সলভ করতে পারবো সেটাই একটু দেখব। প্রজেক্টের কমন প্রবলেম কী কী হতে পারে? প্রথম প্রবলেম হচ্ছে প্রজেক্টের পিপল প্রবলেম। পিপল প্রবলেম হচ্ছে সবচেয়ে কমন, কারণ আপনার যত স্টেক হোল্ডার আছে সবাইকে ম্যানেজ করতে হবে, এবং
গুড নেবারদের মতো অর্গানাইজেশনের জন্য আরও ডিফিকাল্ট, কারণ অনেক ভলান্টিয়ার নিয়ে কাজ করতে হয় এবং অনেক ধরনের স্টেক হোল্ডার নিয়ে কাজ করতে হয়, অনেক রিমোট এরিয়া স্টেক হোল্ডার নিয়ে কাজ করতে হয়। দেন অবশ্যই কোয়ালিটি প্রবলেম থাকে, কস্টের ডেফিনেটলি প্রবলেম থাকে, ফান্ড কীভাবে পাওয়া যাবে, ফান্ড কীভাবে ম্যানেজ করা যাবে, ফান্ডের কোন টাইমে কোনটা আসবে এবং এটার ভবিষ্যৎ কী হবে, যারা পার্টনার থাকবে, স্টেক হোল্ডার থাকবে, তাদেরকে কীভাবে আরও এনগেজ করা যাবে, তাদের ভবিষ্যতে আরও ফান্ড পাওয়া যাবে, কীভাবে স্পন্সর পাওয়া যাবে, অবশ্যই অনেক চিন্তা করতে হবে। অ্যান্ড ডিলে প্রবলেম, অনেক জায়গায় আপনি অনেক রকমের ডিলে হয়ে যায়, টাইমলি অনেক সময় প্রজেক্ট ডেলিভার করা যায় না। অ্যান্ড তার অবশ্যই স্কোপের একটা বিগ প্রবলেম থাকে, মানে আপনি যে অরিজিনালি যে কারণে যে প্রজেক্টটা শুরু করছেন সেই প্রজেক্টটাতে অনেক সময় অ্যাডিশনাল অনেক রিকোয়ারমেন্টস চলে আসে। সেই রিকোয়ারমেন্টস অনেক জায়গায় থাকে যে আপনাকে অ্যাকোমোডেট করতে হবে, অনেক জায়গায় থাকে যে আপনাকে অ্যাকোমোডেট না করে পরবর্তী অন্য কোনো প্রজেক্টের সাথে অ্যাড করতে হবে। আর সেই জিনিসটা কিন্তু স্টেক হোল্ডারের রিকোয়ারমেন্টসের সাথে ম্যাচ করে অবশ্যই করতে হবে। এখন যদি পিপল প্রবলেমে যান, ডেফিনেটলি টিম হচ্ছে আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট। আর যদি গুড নেইবারস অথবা এনজিওদের জন্য আরও বেশি ডিফিকাল্টি হচ্ছে এখানে ভলান্টিয়ার আছে, অনেক সময় টেম্পোরারি ভলান্টিয়ার থাকে, অনেক সময় লং টার্ম ভলান্টিয়ার থাকে। ভলান্টিয়াররা তাদের সময় দিচ্ছে একটা ডেভেলপমেন্টের জন্য, অবশ্যই সেখানে কমার্শিয়াল প্রজেক্টে অথবা কমার্শিয়াল অর্গানাইজেশনে যে ধরনের হায়ারার্কি থাকে এনজিওতে অথবা এনজিওদের প্রজেক্টে ভলান্টিয়ারের কাজ থাকে না। সেই কারণে প্রজেক্ট ম্যানেজার অথবা প্রজেক্ট প্র্যাকটিশনার যারা থাকে তারা কিন্তু এক ধরনের অনেক বেশি রকমের লিডারশিপ এবং ইনফ্লুয়েন্স স্কিল তাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে। এখন লিডারশিপ এবং ইনফ্লুয়েন্স স্কিলটা নিয়ে আমরা এই প্রবলেমগুলো দেখার পরে অল্প একটু কথা বলবো। তারপর স্টেক হোল্ডার, অবশ্যই অনেক রকমের স্টেক হোল্ডার থাকে যাদের কনফ্লিক্টিং রিকোয়ারমেন্ট। একদম চাই মে মাসের প্রজেক্ট শেষ করতে, আরেকজন চায় ফর এক্সাম্পল নভেম্বর মাসের প্রজেক্ট শেষ করতে। একজন যে ইলেকশনের আগে এই কেপিআইটা শেষ করতে, আরেকজন যে ইলেকশনের পরে। আবার এডুকেশন সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং এগুলো বিভিন্ন ক্যালেন্ডার এবং বিভিন্ন রকমের সমাজে মানে ফসল উৎপাদন থেকে শুরু করে এডুকেশন সিস্টেমের যে বিভিন্ন রকম গ্যাপ থাকে, আপনার ফান্ড কখন আসবে, এগুলো বিভিন্ন স্টেক হোল্ডারের বিভিন্ন রকমের গ্যাপ থাকে। তো সমস্ত স্টেক হোল্ডারকে ম্যানেজ করতে পারা প্রজেক্ট প্র্যাকটিশনারদের জন্য ডেফিনেটলি একটা বড় চ্যালেঞ্জ। অ্যান্ড অবশ্যই এর ভিতরে কমিউনিকেশনটা খুবই ইম্পর্টেন্ট। কোন স্টেক হোল্ডারের কাছে কী কমিউনিকেট করতে হবে সেটা যদি আমরা ঠিক মতো কমিউনিকেট করতে না পারি তাহলে অবশ্যই আমাদের প্রজেক্ট ফেল করবে। সো মূলত পিপল প্রবলেম সলভ করা যাবে 3 ধরনের জিনিস থেকে: টিম এঙ্গেজমেন্ট, টিমকে শুরু থেকে প্ল্যানিং করা থেকে শুরু করে এক্সিকিউশন এবং ক্লোজিং সব কিছুতে টিমকে রাখতে হবে। আপনার যদি প্ল্যানিংয়ের সময় কোনো কারণে টিম মেম্বার অথবা ভলান্টিয়াররা এঙ্গেজ না থাকে, তারা কিন্তু আপনার প্ল্যান অনুসারে কাজ করতে রাজি হতে পারবে না। সো সেই কারণে যতটুকু সম্ভব আপনার একদম বটম লেভেল থেকে প্রজেক্টে প্ল্যান করে তারপর উপরে আনবেন। এটা হয়তো আপনারা প্র্যাকটিস করছেনই, তবুও এক ধরনের রিমাইন্ড করে দেওয়া যায় আমাদেরকে প্রজেক্ট টিম এঙ্গেজমেন্ট যদি না থাকে তাহলে প্রজেক্ট সাকসেসফুল হবে না। দেন কোয়ালিটি প্রবলেম, অবশ্যই আপনার স্পন্সর রিকোয়ারমেন্টস অথবা আপনার অরিজিনাল যেটা থাকে এবং যে এরিয়াতে আপনি করতে যাচ্ছেন প্রজেক্টটা সেই এরিয়ার জন্য এক ধরনের ইন্টারনাল রিকোয়ারমেন্টস থাকে, এটাকে কাস্টমাইজ করতে হবে। সো আপনি যদি আমার বাড়ি শেরপুরে এক ধরনের প্রজেক্ট করতে যান আর দক্ষিণবঙ্গে খুলনা তার ধরনের প্রজেক্ট করতে যান, লোকজনের ভিতরে ডিফারেন্সেস আছে। আমি সিলেটে শুনেছি আমার বন্ধু ডাক্তার বন্ধু কাজ করতে গিয়েছে, ওইখানে অনেক লোকজন তাদেরকে সে যে 2 বছর কাজ করেছে জ্বর হলেও একটা ইঞ্জেকশন দিতে হবে, এমন নাকি আছে যে ওরা ডিস্টিল ওয়াটার ইঞ্জেকশন হিসেবে দেয়। সিম্পল ডিস্টিল ওয়াটার, আসলে কোনো মেডিসিন এখানে নাই, কিন্তু মানুষজন ফিল করে যে তাকে একটা অনেক লোক গেছে ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং সে ভালো হয়ে যাচ্ছে। তাহলে কি আপনার ডিফাইনার ইন্টারনাল কোয়ালিটি এবং এক্সটার্নাল পুরো জিনিসটাকে কম্বাইন করে কিন্তু আপনার কোয়ালিটি অনেক সময় মেজার করতে হবে। কোয়ালিটির জিনিসটা অনেক সময় অনেক আপেক্ষিক, একজনের কাছে যেটা লো কোয়ালিটি, একজনের কাছে হাই কোয়ালিটি। আপনি যদি এখন একটা লেখার জন্য একটা কলম লাগে, তাহলে যে কলমটা ভালো স্মুথলি লিখবে সেটা দিয়ে দেবে। আপনি যদি একটা ক্যামেরা ছবি তুলতে চান শুধু, তাহলে একটা ক্যামেরা নর্মাল ক্যামেরা হলে চলবে, কিন্তু অনেকে চায় যে না এটার ভিতরে এইচডি থাকতে হবে, এটা থাকতে হবে, এটা থাকতে হবে। তখন কি হবে? তখন কিন্তু তাদের কাছে কোয়ালিটির ডিফারেন্স। কিন্তু ডিফাইনিং কোয়ালিটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। দেন আমরা কস্ট প্রবলেম, অবশ্যই আমাদের আজকে কনফারেন্স হচ্ছে ফান্ডরেজিং নিয়ে। সো কস্ট নিয়ে সারা দুনিয়াতে কোয়ালিটি কিংবা পিপল অন্যান্য প্রবলেমের চাইতে অথবা ইস্যুর চাইতে প্রজেক্ট নিয়ে সবসময় কস্ট নিয়ে সবাই চিন্তা করে। প্রথমে ভাবে প্রজেক্ট মানে পুরোপুরি কস্ট, আসলে প্রজেক্ট মানে কস্ট না, অবশ্যই কস্ট একটা মেইন এলিমেন্ট। সেখানে কি প্রত্যেকটা কাজই আমাদেরকে খুব ডিটেইল একটা এস্টিমেট করতে হবে এবং ছোট কাজ মানে একটা কাজের বড় প্রজেক্টের যতগুলো ছোট অংশ হতে পারে সেখান থেকে অ্যাড করে করে আমাকে বড় করতে হবে। অ্যান্ড দেন প্রত্যেকটা রিয়েলিস্টিক এস্টিমেট করতে হলে সবসময় বটম আপ করতে হবে, যারা অন দ্য গ্রাউন্ডে কাজ করে তাদের কাছ থেকে নিতে হবে। অথবা অর্গানাইজেশনের হিস্টোরিক্যাল ডাটা থাকে যে প্রতি বছরই আপনি সিমিলার ধরনের প্রজেক্ট করছেন, সেই সমস্ত ডাটা নিয়ে প্রজেক্ট এস্টিমেট করতে হবে। অ্যান্ড দেন অবশ্যই
কস্টের দিকে চিন্তা করলে আপনি যে প্রজেক্টটা যে কারণে শুরু হয়েছে ওখানে যেন অ্যাডিশনাল এলিমেন্টস এসে আপনার স্কোপটাকে ডিরেল করে দিতে না পারে, আপনার স্কোপটাকে চেঞ্জ করে দিতে না পারে, সেটার জন্য অবশ্যই চিন্তা করতে হবে। অ্যান্ড ডিলে থাকে অবশ্যই সবচেয়ে ক্রিটিক্যাল পার্ট, কারণ প্রজেক্টে যদি আপনার টাইম লাইন থাকে সেইখানে সব কাজই কিন্তু ক্রিটিক্যাল পাথ থাকে। আপনার যেটা লংগেস্ট পাথ, অনেক কাজ থাকে আগে করলে হবে পরে করলে হবে, তবুও প্রজেক্ট টাইম বিশেষ হবে। কিন্তু অনেক কাজ থাকে যে না, ওই কাজটা ক্রিটিক্যাল পাথে থাকলে অথবা লংগেস্ট পাথে থাকলে অবশ্যই আপনাকে ওই কাজটাতে একদিনও দেরি করা যাবে না। একদিন দেরি করলে প্রজেক্ট আপনার একদিন দেরি হবে। সেই কারণে কোন কাজগুলো আপনার দেরি করলে প্রজেক্টে দেরি হয়ে যাবে, আর কোন কাজগুলো আপনার দেরি করলে প্রজেক্টে দেরি হবে না, অথবা আগে রিসোর্স থাকলে আগে করে ফেলতে পারবেন, যেটা আউটপুট রেখে দেওয়া যাবে, সেটা কিন্তু আগে থেকে আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করলে আপনার যে কাজগুলোর জন্য প্রজেক্টের ডিলে হবে না সেইগুলোকে কিন্তু আপনি ফ্লোট হিসেবে বা আস্তে দিনে করতে পারবেন। কিন্তু যে কাজগুলো একদম আপনার দেরি হলে ক্রিটিক্যাল পার্ট ডিলে হয়ে যাবে, সেগুলোর জন্য কিন্তু আপনাকে অবশ্যই প্রজেক্টে ইন টাইমে করে শেষ করতে চাইলে আপনাকে ওই কাজগুলোকে প্রায়োরিটি দিয়ে করতে হবে। দেন লুজিং রিসোর্স, সবসময় খেয়াল রাখতে হবে ভলান্টিয়াররা অথবা আপনার ফাইন্যান্সিয়াল রিসোর্সেস যেগুলো থাকে অথবা টুলস যেগুলো থাকে, তারা যেন আপনার যখন প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন, যে টাস্কটা যখন করবেন সেই সময়ে তারা রেডি থাকে। অ্যান্ড অফকোর্স কোনো কারণে যদি আপনাকে রিশিডিউলমেন্ট করতে হয় সেটা কিন্তু টাইমলি করতে হবে। যখনই বুঝতে পারবেন প্রজেক্টে ডিলে হচ্ছে তখনই ইমিডিয়েটলি কীভাবে রিশিডিউল করা যাবে সেটাকে আপনি রিশিডিউল সাথে সাথে করে নিতে হবে। রিশিডিউলমেন্ট আপনি যত দেরি করবেন তত তাতে প্রজেক্ট আরও বেশি দেরি হয়ে যাবে। অ্যান্ড দেন বেসিকলি প্রজেক্ট স্কোপ ক্রিপিং, মানে আপনার প্রজেক্টের অরিজিনাল যে স্কোপটা ছিল সেই স্কোপটা থেকে যেন আপনি বের হয়ে না যান। সেটাও অনেক সময় অনেক স্টেক হোল্ডার, মেজরিটি স্টেক হোল্ডার বলেন অথবা ক্রিটিক্যাল স্টেক হোল্ডার বলেন, কারণ আপনাদের অনেক প্রজেক্টের স্টেক হোল্ডার থাকে, কমিউনিটিতে যারা থাকে, ভলান্টিয়ার যারা থাকে, যারা ফান্ড দেয়, আপনার হেড অফিস, আপনার গ্লোবাল অফিস, বিভিন্ন কারণে বিভিন্ন চেঞ্জেস, এই কারণে কিন্তু প্রজেক্টের চেঞ্জেস হতে পারে। চেঞ্জেস হতে পারবে না তা না, কিন্তু চেঞ্জটাকে কীভাবে আপনি মডারেট লেভেলে রাখতে পারবেন আপনার প্রজেক্টের ভিশন ঠিক রাখে সেটা দেখতে হবে। এবং রেগুলার প্রজেক্টের জন্য প্রোগ্রেস মিটিং করতে হবে। মিটিং করলে আপনার স্টেক হোল্ডাররা জানবে, রিপোর্টও পেয়ে যাবে যে কীভাবে বেসিকলি প্রজেক্টটা কতটুকু প্রোগ্রেস হচ্ছে। অ্যান্ড যে প্রজেক্টের গভর্নেন্স থাকে, গভর্নেন্সটা আপনাদেরকে অবশ্যই ঠিক মতো ফলো করতে হবে। এবং যদি কোনো চেঞ্জেস লাগে সেটা চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে অন্যদের সাথে, যারা প্রজেক্টের স্টিয়ারিং কমিটি থেকে তাদের সাথে কথা বলে জিনিসটাকে আপনার স্কোপ যেন বেসিক স্কোপ থেকে আবার দূরে সরে না যান সেটাকে অবশ্যই ম্যানেজ করতে হবে। তো প্রজেক্টের যে কাজগুলো আমরা দেখলাম, এখানে স্টেক হোল্ডার একটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের জন্য। স্টেক হোল্ডার ম্যানেজ করার সময় আপনার একটা জিনিস খেয়াল করতে হবে যে অ্যাজ এ প্রজেক্ট ম্যানেজার আপনি আপনার টিম মেম্বারদেরকে এবং আপনার স্টেক হোল্ডারদেরকে কীভাবে আপনি প্রোটেক্ট করতে পারছেন সমস্ত কিছু থেকে। আমি একটু ডিফারেন্ট উদাহরণ দিই। আমরা সাধারণত সারাদিন বাইরে কাজ করলাম, অফিসে, আদালতে, কমিউনিটিতে, তারপরে যখন বাসায় ফিরি আপনার কেমন ফিল করেন? খারাপ ফিল করেন, তাই না? সবাই খুব খারাপ ফিল করেন বাসায় ফিরলে। বাসায় যাওয়ার কোনো তাগিদও থাকে। এবার আজকে রাতে আছে 9টা পর্যন্ত শিডিউল আছে, আপনারা যান সারা রাত ধরে এগুলো সব চলতে থাকবে, বাসায় যাওয়ার কোনো আগ্রহ আপনাদের নাই। কি আপনারা ঠিক বলছি কিনা? তো সাধারণত আমরা চাই যে বাসায় ফেরত যাবো। তো বাসায় ফেরত যাবো এর কারণটা কি? রিল্যাক্স, ইয়েস। আর কি হতে পারে? কারণ হচ্ছে বাসাটা আমাদের জন্য হচ্ছে সেফ, উই ফিল ভেরি সেফ। বাসার দরজায় ঢোকার সাথে সাথেই মনে হয় যে ইস শান্তি আছে। তার মানে কি আপনার বাসাতে যে এনভায়রনমেন্টটা আছে, আপনার পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, ইভেন বাসার সমস্ত কিছু আপনার জানা, কে কীভাবে ব্যবহার করবে, খাবার রেডি থাকবে অথবা থাকবে না, কার শরীর খারাপ আছে আপনি জানবেন। যদি বাসায় কেউ সুস্থও থাকে তবুও কিন্তু আপনি এক ধরনের শক্তি পাইবেন, সেফ। আপনি সমস্ত ডেঞ্জার থেকে এখন বাসায় ফিরে আসছেন। এটা হচ্ছে আপনার হোম, এটা হচ্ছে সেফ এনভায়রনমেন্ট। আপনি যখনই বাসা থেকে বের হচ্ছেন তখনই কিন্তু কাইন্ড অফ এক ধরনের আনসেফ এনভায়রনমেন্টে ঢুকে গেলেন। এটাই হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল ফিলিং। এটা এমনিতেই তৈরি হয় না। তৈরি কেন হয়েছে? আপনি মনে করেন আপনার গুড নেইবার্স হচ্ছে একটা এনজিও, এক ধরনের প্রজেক্টে কাজ করে। তো গুড নেইবার্সের মধ্যে সিমিলার কাজ করে আরও অনেকগুলো এনজিও বাংলাদেশে কাজ করে, দুনিয়াতেও কাজ করে। তারাও এক ধরনের ফান্ড রেজ করার চেষ্টা করছে। তারাও এক ধরনের আপনি যে ডিস্ট্রিক্টে কাজ করেন, আপনার পাশের ডিস্ট্রিক্টে, আপনার পাশের এলাকায়
তারাও কাজ করছে, তাহলে কিন্তু এক ধরনের কম্পিটিশন আপনার সাথে তার আছে। আপনাকে যেমন সহযোগিতা করছে, এক ধরনের কম্পিটিশনও কিন্তু তার সাথে আপনার আছে। তাহলে এই যে কম্পিটিশনটা, সেই কারণে কিন্তু আপনাকে অনেক এনার্জি দিতে হবে। ও ফান্ড পাওয়ার আগে আপনি কীভাবে পেয়ে যাবেন, রাইট? আপনার রেগুলেশন বিভিন্ন কারণে আপনাকে কাজে আটকায় অথবা সুবিধা করে দেয়। রেগুলেশন আপনাকে বার করে, এনভায়রনমেন্ট কেমন আছে সেটা নির্ভর করে, বাইরের ওয়েদার কেমন হবে তার উপর নির্ভর করে, আপনার অফিসে কতখানি বসার জায়গা আছে নির্ভর করে, দুপুরে খাবেন কোথায় আপনার চিন্তা থাকে। সো আপনি যখন সেফ জোনে থাকেন তখন ইউ ফিল ভেরি গুড। ফ্যামিলিতে কিন্তু আপনি সবাইকে পছন্দ করেন না, মানে সবাইকে ভালোবাসেন আপনি, কিন্তু সবার সব কাজ কিন্তু আপনি পছন্দ করেন না। আপনার ছেলে মেয়ে যদি আপনার সাথে আপনার কথা না শুনে সে যদি কোনো বিপথে যাওয়ার চেষ্টা করে, আপনি কি তাকে পছন্দ করেন? সাথে সাথে আপনি তাকে দুবেলা না খেয়ে রাখেন, বাসা থেকে বের করে দেন, অনেক সময় বকাঝকা করেন, তাকে বিভিন্ন পানিশমেন্টের ভিতরে দেন। তাকে কিন্তু ভালোবাসা আপনি ছেড়ে দেন না, তাকে আপনি ভালোবাসেন। কতক্ষণ পর্যন্ত ভালোবাসেন? যতক্ষণ পর্যন্ত সেটা আপনার সেফ জোনের ভিতরে আছে, সে আপনার বাসার মেম্বার, কারণ তার সম্পর্কে আপনি জানেন। তা আপনার প্রজেক্ট এবং প্রজেক্টের স্টেক হোল্ডারদেরকে আমাদের সবাইকে দেখতে হবে আমার প্রজেক্টটা এবং আমার স্টেক হোল্ডার হচ্ছে এক ধরনের সেফ জোনের ভিতরে যেন থাকে। আমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে অথবা প্রজেক্ট স্টেক হোল্ডার হিসেবে এমন ধরনের ইনফ্লুয়েন্স এবং এমন ধরনের কেয়ার আমার প্রজেক্টের অন্য মেম্বারদেরকে এবং স্টেক হোল্ডারকে করতে হবে, তারা যেন এই প্রজেক্টে কাজ করার সময় মনে করে আমি আমার বাড়িতেই আছি। অনলি দেন সে এই সার্কেল অফ সেফটি বলে এটাকে, সে একটা সেফটির ভিতরে থাকবে। যখন সার্কেল অফ সেফটির ভিতরে থাকবে তখন সে আপনাকে আপনার পরিবারের মেম্বারের মতোই আপনাকে সমস্ত ধরনের সহযোগিতা করবে, আপনাকে ভালোবাসবে। আপনাকে দুই একটা কাজের জন্য আপনাকে পছন্দ না করলেও কিন্তু আপনাকে ঠিকই ভালোবাসবে। আপনি যেমন আপনার সন্তানকে সব কাজের জন্য এক্স্যাক্টলি সব কিছুর জন্য পছন্দ করেন না, কিন্তু লং টার্মে তাকে ভালোবাসতে থাকেন, এবং সে যদি স্কুলের রেজাল্ট খারাপ করে তাকে বাড়ি থেকে বের করে দেন, তার রেজাল্ট ভালো করানোর জন্য আপনি দুটো স্টেপ নেন, কী করলে সে ভালো করতে পারবে। আজ আপনি নিজে পড়াতে বসেন অথবা তার জন্য ইন্টারভেনশন দেন। প্রজেক্টের টিম মেম্বারদেরকেও আপনি এক ধরনের সার্কেল অফ সেফটি আপনাকে দিতে হবে। যদি আমরা দিতে পারি যে আমাদের প্রজেক্ট ডেফিনেটলি অনেক বেশি সাকসেসফুল হবে। আমি রিয়েলি কংগ্রাচুলেট অ্যাগেইন গুড নেইবার্স বাংলাদেশকে, যে ফান্ডরেজিংয়ের মতো এক ধরনের ক্রিটিক্যাল ডিফিকাল্ট স্টেপ এবং এমপ্লয়ীদেরকে ইনভলভ করে করছে। যে কোনো অর্গানাইজেশনের প্রথম কাজ আমি বলি অর্গানাইজেশনের টিম মেম্বার এবং এমপ্লয়ীদেরকে সার্ভ করা, সো দ্যাট টিম মেম্বাররা ফিল করে এটা একটা হোম, যেটা আপনাকে বললাম সেফ এনভায়রনমেন্ট, এবং তখন সে অর্গানাইজেশনের যে কাজ থাকে সেটাকে ভালো মতো সার্ভ করবে। এবং গুড নেইবার্স ভেরি রাইটলি এমপ্লয়ীদেরকে স্টাফদেরকে এনগেজ করে ফান্ড রেজ করছে। এটা হচ্ছে ফান্ড রেজিং একটা মেইন কাজ, এবং এটাতে ইনভলভ থাকবে হচ্ছে আপনার এমপ্লয়ীরা এবং আপনারাই। এই শক্তিটা যদি আপনারা একবার সাকসেসফুল হন, আমি শিওর গুড নেইবার্স বাংলাদেশের সামনে আরো অনেক ভালো দিন আসছে। I again congratulate you. Let us put our hands together for each of us. Thank you. ধন্যবাদ।